আচ্ছা, ইউনিফর্ম কন্টিনিউটি আমরা স্টার্ট করবো আজকে। ইউনিফর্ম কন্টিনিউটি, আমরা কোনো ফাংশনকে, আমরা একটা রিয়েল ভ্যালুর ফাংশন এফ ম্যাপস আর থেকে আরই বলতাম, যদি আর থেকে আরই নিই, ডোমেনও আর নিলাম, কোডোমেনও আর নিলাম, দুটোই নিলাম ফাংশন, এই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলতাম। কোথায়? একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে, ঠিক আছে? কন্টিনিউয়াস যখন আমরা বলতাম একটা পয়েন্টে বলতাম যে ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস বলতাম, ঠিক আছে? কিন্তু ইউনিফর্ম কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটু আলাদা হবে। ইউনিফর্ম কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, একটা ফাংশন এফ ম্যাপস ক্লোজড ইন্টারভাল আই থেকে আর নিলাম, যেখানে আই হচ্ছে এই ফাংশনটার ডোমেন, ঠিক আছে? আই হচ্ছে ফাংশনটার ডোমেন, সেটা ওপেন ক্লোজড যা খুশি তাই হোক, সেটা দেখার দরকার নেই। ফাংশনটাকে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো অন আই। কোথায় বলবো? অন আই, ঠিক আছে? বোঝা গেল? তার মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কোনো ফাংশন হবে ডোমেনে, একটা সেটে, ওভারঅল এই ডোমেনে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। বুঝতে পেরেছো? আর যখন আমরা কন্টিনিউয়াস বলতাম এই ডোমেনের একটা পার্টিকুলার পয়েন্টে বলতাম কন্টিনিউয়াস। এবার তুমি হয়তো বলবে যে স্যার গোটা আরেও তো কন্টিনিউয়াস হতে পারে। কখন বলতাম? যখন আমরা দেখতাম যে এই আর সেটের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, তখন আমরা বলতাম যে ফাংশনটা কন্টিনিউয়াস অন আর, এইটা বলতাম। কিন্তু ইন জেনারেলি কন্টিনিউটি ডেফিনেশন যখন আমরা বলি তখন আমরা কি বলে থাকি, যে ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, একটা ফিক্সড পয়েন্টে কন্টিনিউয়াস। এবার কন্টিনিউয়াসটা যদি গোটা ডোমেনটাই থাকে তখন আমরা বলতাম যে গোটা ডোমেনে কন্টিনিউয়াস, কিন্তু ডেফিনেশনে আমরা কি বলতাম, এ ফাংশন এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে? কিন্তু এখানে আমরা ইউনিফর্ম কন্টিনিউটির ক্ষেত্রে আমরা কি বলবো, এ ফাংশন এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন দ্য ইন্টারভাল, এটা আই, আইটা যা থাকবে সেটাই। এবার আই ইন্টারভালটা এক কথা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে ফাংশনের ডোমেনে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে তার ডোমেনে। বোঝা গেল? তাহলে ডোমেনে মানে একটা সেটে, ঠিক আছে? ডোমেনে মানে কি হবে, একটা সেটে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। বোঝা গেল? তো লেখো ডেফিনিশন বলে লিখতে পারো। ডেফিনিশন, ডেফিনেশন কি বলবে, এ ফাংশন এফ a function f defined on an interval I is said to be uniformly continuous on capital I if to each epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of f of x1 minus f of x2 less than epsilon for arbitrary points x1 comma x2 of capital I for which modulus of x1 minus x2 less than delta, এটা তার মানে ভালো করে দেখো, এ ফাংশন এফ ইজ ডিফাইন্ড অন অ্যান ইন্টারভাল আই, এই ইন্টারভালে ডিফাইন্ড হচ্ছে, যে আই ইন্টারভালে ডিফাইন্ড হচ্ছে, ইজ সেইড টু বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই। কোথায় ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে? আই এ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে। কোথায় ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে? আই এ, ক্লোজ ইন্টারভাল আই এ ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক আছে? কখন? যদি আমরা একটা এপসাইলনের জন্য একটা ডেল্টা খুঁজে পাই, যার জন্য কি হবে,
দুটো পয়েন্ট নেব, একটা x1 আর এবং x2, সেই দুটো পয়েন্ট কোথায় থেকে হবে? অবশ্যই i এর পয়েন্ট, কারণ ডোমেন থেকে বলেছে। এবং কেন ডোমেনে বলা হচ্ছে? কারণ এই পয়েন্ট দুটো i এর আরবিট্রারি যে কোনো দুটো পয়েন্ট, ঠিক আছে? তো i এর আরবিট্রারি যে কোনো দুটো পয়েন্ট নিয়ে আমি যদি বলি সেই দুটো পয়েন্টের ডিস্টেন্স যদি ডেল্টার থেকে ছোট হয়, তাহলে সেই দুটো পয়েন্টের ইমেজের ডিস্টেন্স এপসাইলনের থেকে ছোট হবে। বুঝতে পারলে? তো এইরকম যদি আমি দুটো পয়েন্ট খুঁজে পাই x1 আর x2, যেটা i ডোমেনের মধ্যে দুটো পয়েন্ট যদি খুঁজে পাই, তাদের ডিস্টেন্স যদি ডেল্টার থেকে ছোট হয়, তাহলে তাদের ইমেজগুলোর ডিস্টেন্স এপসাইলনের থেকে ছোট হবে। তখন আমরা বলবো ফাংশনটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন i। ঠিক আছে? এই কারণের জন্য আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন i বলে থাকি, কারণ এখান থেকে দুটো পয়েন্ট নেওয়া হচ্ছে এবং সেই দুটো পয়েন্টের ডিস্টেন্স নেওয়া হচ্ছে। তাহলে দুটো পয়েন্টের ডিস্টেন্স যখন নেওয়া হচ্ছে, সেই দুটো পয়েন্ট নিশ্চয়ই একটা সেটের মধ্যে আছে। এবং পয়েন্ট দুটো কি, আমি তো ফিক্সড দুটো পয়েন্ট নিইনি, আরবিট্রারি পয়েন্ট নিয়েছি। তাহলে আরবিট্রারি পয়েন্ট নিতে গেলে গোটা সেটটাকে আমাকে কনসিডার করতে হবে। সেই জন্য আমাকে বলা হচ্ছে যে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন i। ঠিক আছে? আচ্ছা, কন্টিনিউটি ডেফিনেশন কী ছিল বলো তো? মডুলাস অফ মাইনাস এফ অফ এ লেস দ্যান ডেল্টা whenever মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা। আচ্ছা, এইটারই আমি যদি x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা, এইটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি কন্টিনিউটির ডেফিনেশন ইউসি। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কন্টিনিউটির ডেফিনেশন সি। দুটো জিনিসের মধ্যে কিছু খুঁজে পাচ্ছ? মানে একটা মিল খুঁজে পাচ্ছ? মিল, একটা ফাংশন একটা পয়েন্ট, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করছো, এটাও পয়েন্ট এটাও পয়েন্ট, এটা দুটোই ভেরিয়েবল। এখানে একটা জিনিস খেয়াল করছো, এটা ভেরিয়েবল, এটা কি একটা ফিক্সড পয়েন্ট। ঠিক আছে? এটা একটা ফিক্সড পয়েন্ট। তাহলে আমি এখানে যদি x2 জায়গায় a বসিয়ে দিই, x2 জায়গায় যদি a বসিয়ে দিই, তাহলে তো ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল। হলো কি হলো না? হলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানেই সেটা কন্টিনিউয়াস হবে। বলা যাবে কোনো ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানেই সে কন্টিনিউয়াস হবে। মানে কি, এটা আরও অনেক বড় জায়গা আর এটা ছোট জায়গা। ঠিক আছে? তাহলে কী হচ্ছে, এখানে x2 জায়গায় a বসিয়ে দাও, দেখো কন্টিনিউটি ডেফিনেশন চলে আসছে কি? তাহলে এখান থেকে আমি বলতে পারি কোনো ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনটা কন্টিনিউয়াসও হবে। আচ্ছা, ইউনিফর্মলি কন্টিনিউয়াসের এক্সাম্পল আমরা অঙ্ক করতে গিয়ে প্রচুর এক্সাম্পল আলোচনা করব, অনেক থিওরেম হবে। কারণ এখন আমি এক্সাম্পল দিলে তোমাদের এক্সাম্পলগুলো মাথায় ঢুকবে না জিনিসগুলো। আমি প্রত্যেকটা পার্টে এক একটা ইন্টারভালের জন্য ডেফিনিশন আছে। হ্যাঁ, একটা ইন্টারভাল, সেই ইন্টারভালের জন্য ইউনিফর্মলি কন্টিনিউটির ব্যাপার আছে, সেগুলো আমরা এক্সাম্পলগুলো পরে আলোচনা করব। যেমন তুমি বলতেই পারো, আমরা যদি এক্স নিই, এফ এক্স ইকুয়ালস টু এক্স নিই, এটা অলওয়েজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ঠিক আছে? কারণ তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও, এখানে কি হবে, এক্স আর এক্সই আসবে, fx1ও এক্স আসবে, fx2ও এক্সই আসবে, ডিফারেন্সটা 0 হবে, তার মানে এপসাইলনের থেকে ছোট হবে। ঠিক আছে? তুমি যদি এক্স স্কোয়ার নাও, তখন কিন্তু আর পাবে না। সেগুলো আমরা সব এক্সাম্পল দিয়ে দেখব যে কেন হচ্ছে না। তো সেই জন্য এক্সাম্পলটাকে আমি একটু পরে দেব, যখন আমরা জিনিসগুলোকে আরও ভালোভাবে ডিফাইন করব, থিওরেমগুলো আমাদের কাছে আসবে, তখন আরও ভালোভাবে ডিফাইন করব। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার, কোনো ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানেই সেটা কন্টিনিউয়াস। ঠিক আছে? কিন্তু কন্টিনিউয়াস হলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। কনভার্সটা সত্য নয়। হ্যাঁ, কনভার্সটা কখন সত্য, কোনো ফাংশন যদি ক্লোজড ইন্টারভাল এবিতে কন্টিনিউয়াস হয়, তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? এবং পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনটাই বেশি দেয়। কোনো জায়গায় দেখবে না যে একটা ফাংশন দেওয়া আছে এবং বলবে যে দেখাও এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দি ইন্টারভালটা কখনো দেখবে এরকম ক্লোজড দেওয়া থাকবে না। এরকম ক্লোজড মানে এরকম হয়তো একটা ফাংশন দিল fx ইকুয়ালস টু, বললো ধরে নাও কোনো একটা ফাংশন দিল sin x দিল, এটা তো ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই, দিয়ে বললো যে এই ফাংশনটা ক্লোজড ইন্টারভাল 0,1 ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে দেখাও। এরকম কোশ্চেন কোথাও থাকবে না। বুঝতে পারলে? কোথাও থাকবে না। কারণ কি তোমাকে যে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বের করতে বলছে, কন্টিনিউয়াস যদি না হয় ইউনিফর্মলি কন্টিনিউয়াস তো হবেই না, হওয়ার কোনো জায়গাই নেই। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস যদি না হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবেই না। ঠিক আছে? আগে কন্টিনিউয়াস হতে হবে, তারপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস হওয়ার পর তারপরে ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনিশন তার উপরে চাপবে, তখন সেটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? তো যে ফাংশনগুলো তোমাকে বের করতে দেবে যে দেখাও এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে, সেগুলো কন্টিনিউয়াস অবশ্যই হবে। তো তার সঙ্গে তোমাকে কখনো ক্লোজড ইন্টারভাল দেবে না।
ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস দেখাতে বলা মানে বোকামি করা, মানে তোমাকে নাম্বার তুলে দিচ্ছে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে সবসময় এগুলো থাকে কি ওপেন ইন্টারভাল থাকে, কারণ কি থিওরেমই আছে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ইন্টারভালে তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি বললাম, কোনো ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে, বুঝতে পারলে? মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইমপ্লাইজ কন্টিনিউটি। হ্যাঁ, ইউসি ইউনিফর্মলি কন্টিনিউয়াস মানেই সেটা কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াস মে অর মে নট বি ইউসি। কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়ার জন্য কন্টিনিউয়াস হতেই হবে, তারপরে ইউনিফর্মলি কন্টিনিউয়াস চেক করব আমরা। এবার যদি এটা ক্লোজড ইন্টারভ্যালে হয়ে যায়, এটা যদি কন্টিনিউয়াসটা যদি ক্লোজড ইন্টারভ্যাল হয়ে যায়, এটা তো বিখ্যাত থিওরেম যে কোনো ফাংশন যদি ক্লোজড ইন্টারভ্যাল এবিতে কন্টিনিউয়াস হয়, আমরা আজকে প্রুফও করব সেটা। হ্যাঁ, তো ক্লোজড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় তবে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। তো তার আগে আমরা এই থিওরেমটা লিখি। হয়েছে সবার লেখা এই জিনিসগুলো? তো লেখো থিওরেম। লেখো ইফ এ ফাংশন f is uniformly continuous, if a function f is uniformly continuous in a certain interval I, তখন আমরা কি বলবো, then it is necessarily continuous on I। বুঝতে পারলে? then it is necessarily continuous on I। ফাংশনটা যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ফাংশনটা যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো প্রুফটা কি? প্রুফটা ওই একই প্রুফ। আমরা ডেফিনেশনটা ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশনটা দেবো, যে ডেফিনেশনে আমাদের যে পয়েন্ট আছে x1 বা x2, ওই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্টকে ফিক্সড পয়েন্ট করে দেবো, তাহলে কন্টিনিউটি যেটা ডেফিনেশনে লিখলাম সেটাই এখানে প্রুফে লিখবো। তো লেখো প্রুফ লেখো since f is uniformly continuous on capital I, since f is uniformly continuous on capital I, for given any epsilon greater than 0, there exists a delta greater than 0 such that if x comma y belongs to I and modulus of x minus y less than delta
দেন মডুলাস অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন এপসিলন। এটা আমরা বলতে পারবো। এটা ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনিশন, ইউনিফর্মলি কন্টিনিউয়াসের ডেফিনিশন বলতে পারো। এটা বলা যায় কি যায় না বলো? হয়েছে। এবার আমরা কি করব, আমরা এই যে ওয়াইটাকে আমরা একটা ফিক্সড পয়েন্ট করে নেব, ভেরিয়েবল না রেখে আমরা ফিক্সড পয়েন্ট লিখব। উই পুট ওয়াই ইকুয়ালস টু এক্স নট, তুমি এও বলতে পারতে, ওয়াই ইকুয়ালস টু এক্স নট হয়েছে। দেন উই গেট তখন আমরা কি পাবো বলো, কি পাবো? ইফ ওয়াই এর জায়গায় তো ফিক্সড পয়েন্ট হয়ে গেল, এক্স বিলংস টু আই অ্যান্ড মডুলাস অফ এক্স মাইনাস এক্স নট লেস দ্যান ডেল্টা, দেন মডুলাস অফ এফ এক্স মাইনাস মডুলাস অফ এফ অফ এক্স নট লেস দ্যান এপসিলন। পেলাম কি পেলাম না বলো? হয়েছে। এটাই তো কন্টিনিউটি ডেফিনিশন। কোন পয়েন্টে? এটা ইমপ্লাইজ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স নট। এটা ইমপ্লাই করছে এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স নট। হয়েছে। দিয়ে হেন্স বলে থিওরেমটা লিখে দিতে পারো। হেন্স বলে এইটা, if a function f is uniformly continuous, আমরা যেটা বললাম যে বিখ্যাত থিওরেম দুটো, সেই বিখ্যাত থিওরেম দুটোই আমরা আলোচনা করব। এটা সিম্পল থিওরেম, ছোট্ট থিওরেম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং বড় থিওরেম, ভালো থিওরেম, যেটা এক্সামে তো আসেই, কেবলমাত্র এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে নয়, ওভারঅল সব দিক থেকেই এটা ভীষণ ইম্পর্টেন্ট। কটা বাজে? হ্যাঁ বাজে কটা? ওই দেখো আমি এত দূর থেকে চলে আসছি আর এইখান থেকে আসতে পারছে না। আমার 40। হ্যাঁ হয়েছে, মুছে দিলাম তাহলে। আচ্ছা, বললাম সেই থিওরেমটা, ফাংশন কন্টিনিউয়াস হলে কখন ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো? ফাংশনটা কন্টিনিউয়াস, আমি কি বললাম? ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানেই কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলেই সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। কখন হবে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস? ক্লোজড ইন্টারভ্যালে। ফাংশনটা যদি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তো লেখো, ইফ এ ফাংশন f is continuous on a closed interval, continuous on a closed interval I, ঠিক আছে, যেখানে a less than I ইন্টারভালটা কেমন, এই যে এটা ক্লোজ ইন্টারভাল হয়েছে। দিয়ে বলছে দেন f is
uniformly, then f is uniformly continuous on I, then f is uniformly continuous on capital I. এটাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম, ইউনিফর্মলি কন্টিনিউটির এই একটাই থিওরেম যেটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে এই থিওরেমটাই ইউনিফর্মলি কন্টিনিউটি থেকে যদি পরীক্ষায় থিওরেম আসে এটাই আসবে, ঠিক আছে। তো এই তো আগের থিওরেমটা, হ্যাঁ কি বললাম আগের থিওরেমটা, যে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস, কোনো ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস, তাহলে সেটা কন্টিনিউয়াস হবে। কনভার্স ইজ নট ট্রু, তাহলে তার এক্সাম্পল দিয়ে দিতে হবে একটা, যে একটা ফাংশন ইউনিফর্ম, একটা ফাংশন কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। আমরা যখন অঙ্ক করবো তখন এক্সাম্পল দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের বললাম আমি এক্সাম্পল পরে দিচ্ছি, ঠিক আছে। থিওরেমটা পড়ো, তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আরেকবার পড়ো, পড়ো 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 না, থিওরেমটা পড়ো। হ্যাঁ, আর কোশ্চেন যেটা এসছে সেটা বলো। হয়েছে, একই তো কথা, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। এটাই তো আলোচনা চলছে এতক্ষণ ধরে। এতক্ষণ ধরে কি আলোচনা চলছে? ইউনিফর্ম কন্টিনিউটি আর কন্টিনিউটির এই জিনিসটাই তো। কনভার্সটা যে কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। আমরা প্রচুর এক্সাম্পল দেবো যে যেটা ফাংশনগুলো কন্টিনিউয়াস কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। অঙ্কগুলোই তো থাকবে সব, তোমাদের যে অঙ্কগুলো থাকবে চেক করতে বলবে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস বা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে কিনা চেক করো, ঠিক আছে। তো সেগুলো আমরা করব। প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস কিন্তু সেগুলো ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। তো আচ্ছা, সেই পার্টটা আমি তোমাদের আবারও বলছি, এক্সাম্পল পার্টটা আমরা যখন অঙ্ক করব তখন এক্সাম্পল পার্টটা নিয়ে বেশি বেশি করে আলোচনা করব, ঠিক আছে। যেমন এই তো এক্সাম্পল, এইটাই যদি নাও f(x = 1/x), এইটাই যদি নাও, এই ফাংশনটা, এটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস নয় বলো? অবশ্যই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস নাই, এর গ্রাফ কেমন হয়? তুমি একটা পার্ট নিয়ে নাও, এই যে এইরকম, তুমি বলবে না স্যার ডিসকন্টিনিউয়াস। আমি যদি এইটাতে পজিটিভ দিকটাই নিই x > 0, তাহলে এই পোর্শনটাই কন্টিনিউয়াস, কিন্তু দেখবে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, ঠিক আছে। আমি যদি ওপেন ইন্টারভাল 0,1 নিই, এরকম একটা ইন্টারভাল নিলাম 0,1, দেখো কন্টিনিউয়াস ফাংশন। জিরোতে কোথায়? এই যে এত দূর, এই যে এইখান থেকে আসছে, এটা কন্টিনিউয়াস নয়? 0 থেকে 1 আসছে, কিন্তু আমরা দেখব 0তে ইউনিফর্মলি এই ফাংশনটা এই ওপেন ইন্টারভাল 0,1 ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। আমরা প্রুফ করব সেটা, বুঝতে পেরেছো? দেখাবো এক্সাম্পল, এটা বলে দিতে পারো। তোমার যদি মনে হয় ওখানে এক্সাম্পল দেবে তাহলে এটা নিয়ে নিতে পারো, কনভার্স ইজ নট ট্রু বলে এটা হয়েছে। এখানে ইন্টারভালটা মেনশন করে দিতে হবে, তবেই তুমি কিন্তু কন্টিনিউয়াস বলবে। ইন্টারভালটা যদি তুমি মেনশন না করো না তাহলে কিন্তু হবে না, কারণ কি ফাংশনটা দুরকম দেখায়, হ্যাঁ, এক জায়গায় এরকম, এক জায়গায় এরকম, তো সেখানে তোমাকে ইন্টারভালটা মেনশন করে দিতে হবে। আমি এক্সাম্পলটা এখন আসছি না, কারণ এক্সাম্পলে গেলে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাব। আমি আগে থিওরেম দুটো করিয়ে নিতে চাইছি, ঠিক আছে। তো দেখো এই যে থিওরেমটা কি বলছে, ফাংশনটা কন্টিনিউয়াস যদি হয় ক্লোজ ইন্টারভ্যালে তবেই ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, বুঝতে পারলে? ওই জন্যই বলেছে যে কনভার্সটা সত্য নয়, যে কোনো ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা কন্টিনিউয়াস হতেও, কোনো ফাংশন যদি ইউনিফর্মলি কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। আমি চোখ বন্ধ করে বলে দেবো যে কন্টিনিউয়াস হলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, কখন? যদি ইন্টারভালটা আমাদের ক্লোজড হয়। এটা যদি তোমাকে ক্লোজড দিয়ে দিত, তাহলে হতো, কিন্তু ক্লোজ ইন্টারভালে ফাংশনটা ডিফাইন্ডই নয়। ডিফাইন কি ক্লোজ ইন্টারভাল ফাংশনটা? এখানে 0 বসাতে পারবো না, ঠিক আছে। তো f(x = 1/x) আচ্ছা, প্রুফ লেখো। সেমি ইন্টারভাল দেওয়া আছে। কি সেমি ইন্টারভাল দেওয়া আছে? কোথায় থেকে কোথায় দেওয়া আছে?
দেখি কোশ্চেনটা দেখি। হ্যাঁ, তো 1 ক্লোজড, ওই জন্য তো 0 ওপেন লিখেছে। হ্যাঁ, এখানে ওই জন্য তো fx ইকুয়ালস টু 1/x, এখানে দেখবে এই তো ওপেন, এটা ক্লোজড 1 দিয়ে দিয়েছে, কারণ 0তে ডিফাইন নয়, তুমি এখানে ক্লোজড 0 নিতেই পারো না, ওই জন্য এটা ওপেন রেখেছে। ঠিক আছে, আচ্ছা লেখো, আমরা কি ধরে নেব, লেখো, আমরা কন্ট্রাডিকশনের সাহায্যে প্রমাণ করব। লেখো, ইফ পসিবল লেট তুমি একটা জিনিস খুব ভালো, তোমাদেরকে দেখি না, ও দেখি শালের কোশ্চেনগুলো ফলো করে, যেগুলো হয় না আমাকে বলে, আমি যতগুলো পারি হেল্প করে দিই, যেগুলো হয় না বলে দিই যে এটা পারবো না, এখন অবধি পারবো না হয়নি, যেগুলো গ্রুপের যেগুলো করে দেবো, আমি বলেছি ক্লাস নেব বলেছি, আমি বলিনি, তাহলে হ্যাঁ ডারবাক্স থিওরেম তোমাদের ডিফারেন্সিবিলিটি করাই আগে, ডিফারেন্সিবিলিটির সময় করিয়ে দেবো ডারবাক্স থিওরেম। তো এই তো আজকে ইউনিফর্ম কন্টিনিউটি হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে হয়ে যাবে আমাদের। হ্যাঁ বলো, শালের কোশ্চেন পাওনি? আরে বাবা, ওই তো বইয়ের পেছনেই তো পেয়ে যাবে, ওই যে রিয়েল অ্যানালিসিসের সমস্ত, ওখানে সব কোশ্চেন আছে রিয়েল অ্যানালিসিসের, ওই বইটায় 3rd সেমেরও আছে, পুরো রিয়েলের কোশ্চেন আছে ওখানে। এর আগের দিনও বলেছি তোমাদের ক্লাসে, বলিনি? লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি তো মেনশন করা থাকবে কোশ্চেনগুলোই। কোশ্চেন দেখে, এই কোশ্চেনগুলো দেখে চিনতে পারছো না যে এটা লিমিটের কোশ্চেন, এটা কন্টিনিউটির কোশ্চেন? এই রে, এই তুমি 2021 নতুন এইটা পাবে না, হ্যাঁ, সিবিসিএসের পাবে না, সিবিসিএস সিস্টেমটাই পাবে না। সিবিসিএস সিস্টেমের কোশ্চেনগুলো আমাকে বলবে, আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো এইখানে পাবে তোমরা, হ্যাঁ 18-র আগের কোশ্চেনগুলো তো সব পেয়ে যাবে, 18-র আগে সব পেয়ে যাবে, এই দেখো সব আছে এইখানে, এই যে এই দেখো, এটা কি বুঝতে পারছো না? If f and g maps R to R are continuous function, then show that state and prove Cauchy's mean value theorem. হ্যাঁ, এইগুলো কি, এই কোশ্চেনগুলো কি, এই কোশ্চেনগুলো কন্টিনিউটির কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে না তো? তাহলে বলেছি তো আমি তোমাদের এখানে পাবে। আর যেগুলো তোমাদের নেই, মানে 18-র পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাকে বলবে, আমি গ্রুপে দিয়ে দেবো, তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাকে রাত্রিবেলায় মেসেজ করবে, হ্যাঁ ওই দুপুরবেলায় মেসেজ করবে, ভুলে যাবো, রাত্রিবেলায় মেসেজ করবে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। লেখো, ইফ পসিবল লেট এফ বি নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই। একবার বলবে তো যে স্যার আমাদেরকে শালের কোশ্চেনগুলো পাঠিয়ে দেন, বা আমাদেরকে দেন, আমাকে বলবে তো, না বললে আমি কি করে দেব? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, ইউনিফর্মলি কন্টিনিউয়াস যদি হয়, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশন আমরা কি জানি? ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশন ওই পড়লাম, মডুলাস অফ fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসাইলন whenever মডুলাস অফ x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা। তাহলে নট যদি হয়, তাহলে নিশ্চয়ই আমরা একটা পয়েন্ট খুঁজে পাবো যে পয়েন্টের জন্য x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা হবে, কিন্তু fx1 মাইনাস fx2 লেস দ্যান এপসাইলন হবে না। লেস দ্যান এপসাইলন না হলে কি হবে? গ্রেটার দ্যান এপসাইলন, গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন হবে। এবার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন একটা ফিক্সড পয়েন্টের জন্য, যার জন্য আমরা সেটাকে কি বলবো? এপসাইলন নট। কালকে করলাম আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াতে। তো লেখো, দেন দেয়ার exists an epsilon equals to epsilon naught greater than 0 ব্র্যাকেটে সে, ঠিক আছে, epsilon naught ব্র্যাকেটে লিখবে সে, ধরে নিলাম, such that for every such that for every delta greater than 0 there exists
দেয়ার এক্সিস্ট পয়েন্টস এক্স কমা এক্স ড্যাশ বিলংস টু, কোথায় বলেছে আই, বিলংস টু আই উইথ মডুলাস অফ এক্স মাইনাস এক্স ড্যাশ লেস দ্যান ডেল্টা, ফর হুইচ, যার জন্য কি হবে মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ এক্স ড্যাশ কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট। কেন গ্রেটার দ্যান ইকুয়ালস টু লিখলাম? কারণ ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, ঠিক আছে, কারণ যেহেতু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয় সব কিছু স্যাটিসফাই করবে, এইটা করবে না। কি করব, ওই ইন্টারভালের মধ্যে দুটো পয়েন্ট খুঁজে পাবো যে পয়েন্টের ডিফারেন্সটা ডেল্টার থেকে ছোট হবে, কিন্তু তাদের ইমেজগুলোর ডিফারেন্স এপসাইলনের থেকে ছোট হবে না। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন হবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন যেহেতু হবে সেটাকে আমরা একটা ফিক্সড পয়েন্ট ধরে নেব। হয়েছে? এবার ঠিক একই রকম আমরা ডেল্টার সাকসেসিভ ভ্যালুজ নেব। কালকে নিয়েছিলাম মনে পড়ছে 1, 1/2, 1/3। এবার লেখো উই টেক successive values of delta. We take successive values of delta successive values নেব which are, আমি তো বইয়ের প্রুফই করাচ্ছি 1/1, 1/2, 1/3 ডট 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 ছেড়ে দাও এবার 1 তাহলে আর কি করে হবে? এবার কি লিখবে? ইফ ডেল্টা ইকুয়ালস টু 1, ডেল্টা ইকুয়ালস টু 1, আচ্ছা দাঁড়াও, there exist x1 dash belongs to I, নাম দিয়ে দিলাম x1 ড্যাশ ডেল্টা 1 এর জন্য, ঠিক আছে। ডেল্টার ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে x1 আর x1 ড্যাশ নিয়ে নিলাম, কি হবে উইথ, কি হয়ে যাবে x1 মাইনাস x1 ড্যাশ লেস দ্যান 1 হয়েছে, ফর হুইচ কি বলবো মডুলাস অফ x1 মাইনাস এফ অফ x1 ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এই সরি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কেন, গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট হবে, এটা একই তো জিনিস। তারপরে কি হবে ইফ ডেল্টা ইকুয়ালস টু 1/2, কালকে যেটা করলাম এটা কি হয়ে যাবে x2 কমা x2 ড্যাশ বিলংস টু I উইথ কি হয়ে যাবে x2 মাইনাস x2 ড্যাশ লেস দ্যান হাফ, ফর হুইচ মডুলাস অফ এফ অফ x2 মাইনাস এফ অফ x2 ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট, সো অন চলতে থাকলো। তারপরে কি লিখবে ইফ ডেল্টা ইকুয়ালস টু 1/n, কি লিখবে xn ড্যাশ বিলংস টু I উইথ মডুলাস অফ xn মাইনাস xn ড্যাশ লেস দ্যান 1/n, দিয়ে মডুলাস অফ এফ অফ xn মাইনাস এফ অফ xn ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট, লেখো অ্যান্ড সো অন চলতে থাকবে। এরপরে আবার ডট ডট, কারণ এটা তো সমান চলতে থাকবে। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো আমরা দুটো সিকোয়েন্স পেয়ে যাচ্ছি। কেমন সিকোয়েন্স? একটা xn আর একটা xn ড্যাশ পাচ্ছি, আমরা দুটো সিকোয়েন্স পাচ্ছি। একটা কি পাচ্ছি? একটা xn আর একটা xn ড্যাশ, যাদের ডিফারেন্সটা কি 1/n এর থেকে ছোট, যার জন্য কি আসছে এফ অফ xn মাইনাস এফ অফ xn ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট আসছে। হয়েছে? হলো, দিয়ে কি লিখবে? হেন্স
we get two sequences, একটা কি টু সিকোয়েন্সেস, একটা হচ্ছে xn অ্যান্ড আর একটা কত xn ড্যাশড, দুটো সিকোয়েন্স পাচ্ছি, একটা xn অ্যান্ড xn ড্যাশড, হ্যাঁ বিলংস টু আই, বিলংস টু আই লিখবে না, ইন আই, ইন আই, হ্যাঁ ঠিক আছে, ফর হুইচ modulus of xn minus xn dashed less than 1 by n and modulus of f of xn minus f of xn dashed greater than equals to epsilon naught. হয়েছে? আমি এটা বলতে পারি নাও xn is a bounded sequence, কেন xn কে বাউন্ডেড বলছি বলো তো? সিন্স a লেস দ্যান ইকুয়ালস টু xn লেস দ্যান ইকুয়ালস টু b, সব কিছুই তো আমরা ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে নিয়ে কাজ করছি, তাহলে যে xnটা নিচ্ছি, xn যে সিকোয়েন্সটা তৈরি হচ্ছে সেটা ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যেই হবে, তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড। এবং সিকোয়েন্স ভালো করে খেয়াল করো, দুটো সিকোয়েন্স পাচ্ছি যাদের ডিফারেন্সটা 1/n এর থেকে ছোট। এবার n এর ভ্যালু যদি বাড়াতেই থাকি তাহলে কি হয়ে যাচ্ছে, এটা যদি xn হয়, এটা যদি xn হয় তাহলে এটা xn প্লাস 1, xn এটা প্লাস 1, আর এখানে যদি আমি নিই কি xn মাইনাস 1, আস্তে 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 কী হয়ে যাচ্ছে, xn এর দিকে অনেকগুলো পয়েন্ট চলে যাচ্ছে, তার মানে xn এর দিকে পয়েন্টগুলো গচ্ছিত হচ্ছে, তার মানে xn এর এই ইন্টারভালের মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস চলে আসছে। তার মানে কি বলতে পারবো, ক্লাস্টার পয়েন্টের ডেফিনিশন মনে আছে, ক্লাস্টার লিমিট পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট কি হচ্ছে, xn এর দিকে অনেকগুলো পয়েন্ট একসঙ্গে, যত আমরা ইন্টারভালটা ব্রেক করতে থাকছি এখানে কি হয়ে যাচ্ছে, একসাথে গচ্ছিত হয়ে যাচ্ছে, গচ্ছিতটাকে কি বলা হয়, ক্লাস্টার। ক্লাস্টার এক জায়গায় গচ্ছিত হচ্ছে, তো লেখো সেটাই। হেন্স, তাহলে এখান থেকে আমি বলতে পারবো হেন্স xn, ধর এইটা লিখছি, xn হ্যাজ এ ক্লাস্টার পয়েন্ট, ক্লাস্টার পয়েন্ট, হ্যাঁ দিয়ে লিখবে এইভাবে বিটা, ধরে নাও সে দিয়ে লিখবে সে। ঠিক আছে, ক্লাস্টার পয়েন্টের ডেফিনিশন কি ছিল মনে আছে? ক্লাস্টার পয়েন্টের ডেফিনিশন সিকোয়েন্সে কি বলেছিলাম? ক্লাস্টার পয়েন্টের ডেফিনিশন হচ্ছে এই যে একটা সিকোয়েন্স xn এর একটা সাবসিকোয়েন্স যে পয়েন্টে কনভার্জ করবে সেই পয়েন্টটাকে আমরা বলবো ক্লাস্টার পয়েন্ট। তাহলে এর এই xn এর বিটা যদি ক্লাস্টার পয়েন্ট হয় তাহলে xn এর একটা সাবসিকোয়েন্স পাবো যেটা এই পয়েন্টে কনভার্জ করবে। বলো স্যার ওইগুলো মনে নাই, ভুলে গেছি, তাই না? সিকোয়েন্সে পড়েছিলাম, ভুলে গেছি। তাহলে এখান থেকে আমরা কি বলবো, xn এর যদি ক্লাস্টার পয়েন্ট বিটা হয় তাহলে এর একটা সাবসিকোয়েন্স পাবো xn এর, সেই সাবসিকোয়েন্সটা বিটাতে কনভার্জ করবে। আচ্ছা এত দূর তোমাদের লেখা হয়েছে কি? এবার লেখো, দিয়ে লেখো দেন দেয়ার exists a subsequence, then there exists a subsequence xn
এক্স এন কে, মানে আমার হাতের উপরে আমার কন্ট্রোল নেই, হাতই হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কনভার্জিং টু বিটা, এত ঠান্ডা মানে মনে হচ্ছে যে হাতটাকে মনে হচ্ছে যেন কিছু গরম গরম যদি কিছু করা যেত একটু। হয়েছে? আজকে কম আছে? কোথায় ঠান্ডা কম আছে? একই তো ঠান্ডা। আজকে আরো বেশি, কালকে 10-11 দেখাচ্ছিল, আজকে আমি 9 দেখলাম। সাইকেল চালিয়ে এসছো, ভালো করেছো। কুয়াশা নেই, কুয়াশা না থাকলে ঠান্ডা পড়ে না। কালকে কুয়াশা ছিল, আজকে কুয়াশা নেই, কিন্তু আজকে ঠান্ডা বেশি আছে কালকের থেকে। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নেই। আচ্ছা আস্তে, এইটা যদি বিটাতে কনভার্জ করে তাহলে আমাদের নিশ্চয় দেন, তাহলে দেয়ারফর আমি এটা বলতে পারি বিটা ইকুয়ালস টু লিমিট n টেন্স টু তো লিখবো না, k টেন্স টু ইনফিনিটি। হ্যাঁ, লিমিট k টেন্স টু ইনফিনিটি, লিমিট এটাকে লিখবে k টেন্স টু ইনফিনিটি এক্স এন কে, এটা বলতে পারবো। এটা তো কনভার্জেন্টের ডেফিনিশন সিকোয়েন্সের। আচ্ছা, আর এই যে এইটার ভ্যালু অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ হবে নাকি? কারণ কি, সমস্ত কাজ তো আমার ইন্টারভ্যাল এ বির মধ্যে হচ্ছে, তাহলে বিটার ভ্যালু কি হবে? হয় এ বা এর থেকে বড় হবে। বোঝা গেল? ব্র্যাকেটে লিখে রাখতে পারো সিন্স, কেন? সিন্স এক্স এন কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ। এটা সিকোয়েন্সেও পড়েছিলাম, কোনো সিকোয়েন্সের যদি ভ্যালুগুলো এর থেকে বড় হয়, সিকোয়েন্সের সমস্ত টার্মের ভ্যালুগুলো যদি এর থেকে বড় হয়, তাহলে ওটা যে পয়েন্টে কনভার্জ করবে সেই পয়েন্ট অফ কনভার্জেন্সটাও এর থেকে বড় হবে। বা এরকম যদি হয় স্ট্রিক্টলি গ্রেটার দ্যান এও যদি হতো, তাহলে যে পয়েন্টে কনভার্জ করবে সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে। মনে পড়ছে কি? বলো না স্যার মনে নেই। মনে না পড়লে আর কি করার আছে। অ্যান্ড আরেকটা জিনিস কি হবে, একই কথা উল্টোটার ক্ষেত্রেও ঘটবে। বিটা ইকুয়ালস টু লিমিট কে টেন্স টু ইনফিনিটি এক্স এন কে, এটা কি হয়ে যাবে? লেস দ্যান ইকুয়ালস টু বি। কারণ কি, সিন্স এক্স এন কে লেস দ্যান ইকুয়ালস টু বি। সিকোয়েন্সের টার্মগুলো যদি বাউন্ডেড হয়, ইনফিনিট সিকোয়েন্সটা যে পয়েন্টে কনভার্জ করবে সেই পয়েন্টটাও কনভার্জ করে, সেই পয়েন্টটাও বাউন্ডেড হবে, ওই ইন্টারভালের মধ্যেই থাকবে, ওর বাইরে যাবে না। থিওরেমই আছে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারবো? এটা ইমপ্লাই করছে এ লেস দ্যান ইকুয়ালস টু বিটা লেস দ্যান ইকুয়ালস টু বি। ঠিক আছে, এখান থেকে বলতে পারি বিটা বিলংস টু আই, বিটা আই ইন্টারভালের মধ্যে চলে গেল, এ আর বি এর মধ্যে থাকা মানে হয়েছে। আচ্ছা, এইবার বলো যে ফাংশনটা আমরা নিয়েছি, সে ফাংশনটা ক্লোজড ইন্টারভাল আই, মানে আই ইকুয়ালস টু তো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এবিতে কন্টিনিউয়াস বলা আছে, তো ফাংশনটা ক্লোজ ইন্টারভাল এবিতে কন্টিনিউয়াস বলা আছে, মানে ক্লোজ ইন্টারভাল এবির প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে ক্লোজ ইন্টারভাল এবির প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হলে বিটাতে কন্টিনিউয়াস, কারণ বিটা কোথায় চলে গেল? আইয়ে চলে গেল। তাহলে কি লিখবে? হেন্স এফ ইজ কন্টিনিউয়াস অন বিটা। তাহলে বিটাতে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে নিশ্চয়ই এর উপরে কন্টিনিউটির ডেফিনিশন লাগবে। এই নিচেরগুলো মুছে দিলাম কিন্তু, হ্যাঁ। নাও দেখো, আমরা এটা লিখছি মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে তার ড্যাশড ইকুয়ালস টু মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে প্লাস এক্স এন কে মাইনাস এক্স এন কে তার ড্যাশড। লেখা যায় না এটা? প্লাস মাইনাস কেটে গেল, ঠিক আছে। এটাকে কি করা যায়? লেস দ্যান ইকুয়ালস টু মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে প্লাস মডুলাস অফ
এক্স এন কে মাইনাস এক্স এন কে ড্যাশ লেখা যায়। ভেঙে দিলাম, হয়েছে। আচ্ছা, এটাকে লেখো স্ট্রিক্টলি লেস দ্যান মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে প্লাস এটা লেখো 1 / এক্স এন কে। কারণ লেখো সিন্স মডুলাস অফ এক্স এন মাইনাস এক্স এন ড্যাশ লেস দ্যান 1/n। কোথায় থেকে পেলাম মনে পড়ছে? কোথায় থেকে পেলাম? এক্স এন মাইনাস এক্স এন ড্যাশ ছিল না, সিকোয়েন্স তৈরি করলাম, এটা ছিল। তাহলে এক্স এন মাইনাস এক্স এন ড্যাশ যদি 1/n এর থেকে ছোটো হয় তাহলে তার সাবসিকোয়েন্সগুলোও তো 1/n এর থেকে ছোটো হবে। এই দেখো ভালো করে খেয়াল করো, এই যে সাফিক্সটা এখানে কি এন, এখানে এন, তাহলে লেস দ্যান 1/n, তাহলে এখানে এন কে, এখানে এন কে, তাহলে কী হয়ে যাবে? সরি, এখানে 1/n কে হবে, সাফিক্সটা হবে। বোঝা গেল? তো এই সিকোয়েন্সগুলোর টার্মগুলোর বিয়োগফল যদি 1/n এর থেকে ছোটো হয় তাহলে তার সাবসিকোয়েন্সগুলোও তো এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করবেই করবে, কারণ সাবসিকোয়েন্সগুলো তো ওর মধ্যেই থাকবে, বাইরে তো আর বেরিয়ে যাবে না। ঠিক আছে, এত দূর ক্লিয়ার সবার? হয়েছে? লিখে নাও। রাজিয়া চা নিয়ে এসো, এই তো বাইরে দোকান থেকে নিয়ে এসো, যাও। তো আমি খাওয়াচ্ছি, যাও নিয়ে এসো। আমি চিনি না, আমি যাও না, এই তো বাইরে দোকান, গিয়ে বলো আপনার দোকানে যা চা আছে সব নিয়ে আসুন। হ্যাঁ স্যার টাকা দেবো, ওর নিয়ে টাকা নিয়ে চিন্তা নেই, আপনি চাগুলো নিয়ে আসুন, আমাকে চেনে, অসুবিধা নেই। অন্বেষাকে নিয়ে যাও। দোকানে কি কথা বলতে পারে না? যা যা, শ্বশুরবাড়িতে গিয়ে কী করে কথা বলবে? ওখানে আরও বেশি ডমিনেট করা হবে তোমাকে। আচ্ছা, আমি এটা বলতে পারি অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি এন কে টেন্স টু ইনফিনিটি। কে টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে এন কে টেন্স টু ইনফিনিটি হবে। আচ্ছা এবার খেয়াল করো, এন কে টেন্স টু ইনফিনিটি হলে এটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলো, এই কি এন কে টেন্স টু যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এইটা যদি 0 হয়ে যায়, এটা যদি 0 হয়ে যায়, হ্যাঁ, আর আমরা কি জানি, এই যে কে টেন্স টু ইনফিনিটি এক্স এন কে, কে টেন্স টু ইনফিনিটি এক্স এন কে কোথায় কনভার্জ করছে? বিটাতে। তাহলে কে টেন্স টু যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এক্স এন কের ভ্যালু কী হয়ে যাবে? বিটা হয়ে যাবে। তাহলে এটা বিটা মাইনাস বিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে কে টেন্স টু ইনফিনিটি হলে এই পোর্শনটা গোটাটাই কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা একটু ভালো করে বুঝবে বিষয়টা কেন হচ্ছে। কে টেন্স টু ইনফিনিটি হলে এন কে টেন্স টু ইনফিনিটি হচ্ছে, তাহলে এটা হয়ে গেল 0। আচ্ছা কে টেন্স টু ইনফিনিটি হলে দেখো, কে টেন্স টু ইনফিনিটি হলে এক্স এন কের ভ্যালু কত হয়ে যাচ্ছে? বিটা। তাহলে কী হয়ে যাচ্ছে? এইটার এক্স এন কের ভ্যালু কত হয়ে যাচ্ছে? বিটা। তাহলে এটা গোটাটা 0 হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো, তাহলে মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে, তাহলে আমরা কী পাচ্ছি? মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে তার ড্যাশ লেস দ্যান 0। ঠিক আছে। এটা কখনো হওয়া সম্ভব? সম্ভব না। মড তো নেগেটিভ হবে না, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কি পাবো? বিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? তাহলে কে টেন্স টু ইনফিনিটি, কে যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে তাহলে বিটা কার দিকে অ্যাপ্রোচ করবে? এক্স এন কে ড্যাশের দিকে। ঠিক আছে, এখান থেকে আমরা তাই পাবো। তো লেখো অ্যান্ড, এখান থেকে লেখো অ্যান্ড এক্স এন কে টেন্স টু বিটা। তাহলে দেয়ারফোর এখান থেকে আমি কি লিখতে পারবো? এক্স এন দেন মডুলাস অফ বিটা মাইনাস এক্স এন কে ড্যাশ, এটা কার দিকে অ্যাপ্রোচ করবে? 0-র দিকে। কারণ কি, এটাও 0-র দিকে অ্যাপ্রোচ করছে, এটাও 0-র দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এটাও 0-র দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এটা কি? দ্যাট ইজ এক্স এন কে ড্যাশ টেন্স টু বিটা অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি। এক্স এন কে ড্যাশ বিটার দিকে অ্যাপ্রোচ করছে, কে টেন্স টু ইনফিনিটির দিকে যদি অ্যাপ্রোচ করে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি? কন্টিনিউয়াস, তাই না? আসল টার্গেট কি আমাদের? কন্টিনিউয়াস প্রমাণ করা। এবার নাও এফ অফ
এক্স এন কে মাইনাস এফ অফ এক্স এন কে ড্যাশ। দেখো যখন কে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, কে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এটাও বিটার দিকে অ্যাপ্রোচ করছে, এটাও বিটার দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? এফ অফ বিটা মাইনাস এফ অফ বিটা হবে কি হবে না? ইকুয়ালস টু 0। কিন্তু পাশে মেনশন করে দিতে হবে না? পাশে মেনশন করে দিতে হবে তো, এই যে এই কথাটা লিখতে হবে, ইকুয়াল টু না লিখে তুমি টেন্স টু লেখো, অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি। হলো? আমরা কি ধরেছিলাম? আমরা কি ধরেছিলাম? এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ড্যাশড গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট, এই গ্রেটার দ্যান ইকুয়ালস টু, হ্যাঁ, যে কোনো পজিটিভ কোয়ান্টিটির সঙ্গে সমান হবে বা তার থেকে বড় হবে। কিন্তু এটা কি পেলাম? 0 পেয়ে গেলাম। এটা তো কন্ট্রাডিকশন, মানে যে কোনো পজিটিভ নাম্বার হবে বা তার থেকে বড় হবে, কিন্তু এটার ভ্যালু কি আসছে? 0 আসছে। এখানে এক্স এন আর এক্স এন ড্যাশ ছিল, আর এখানে তুমি হয়তো বলতে পারো সেই জিনিস তো আসেনি, এদেরই তো সাবসিকুয়েন্স, ওরই তো সাবসিকুয়েন্স জিনিসটা, তাহলে এটাই তো আমাদের কন্ট্রাডিকশন। তো লেখো হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট, হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট মডুলাস অফ এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এপসাইলন নট। ঠিক আছে? তাহলে এটা কেন আসলো? কারণ আমরা ধরেছি ভুল, হেন্স আওয়ার অ্যাজাম্পশন ইজ রং। আমরা যেটা ধরেছি সেটা ভুল। তাহলে কি হবে? দেয়ারফর কি ধরেছিলাম? এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দেয়ারফর এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই। এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো এফ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আই। আচ্ছা, আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ, দেখো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিস করছি, মানে তোমাদের পরীক্ষায় কি আসবে, কেমন ধরনের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলোর উপরে নির্ভর করে আমরা অঙ্ক করছি। হ্যাঁ, ইউনিফর্মলি কন্টিনিউটির শেখার অনেক জিনিস আছে, সেই থিওরেমগুলো কিভাবে বলা যায় ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, কিভাবে বলা যায় ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, সেই জায়গাগুলোও আছে। ঠিক আছে, আমরা সেগুলো আলোচনা করে নেব একবার, কিন্তু সেগুলো পরীক্ষায় খুব কম আসে। হ্যাঁ, আমি ইউনিফর্মলি কন্টিনিউটির একটা ভিডিও রিসেন্ট কিছুদিন আগে আপলোড করেছি, সেটা এসএসসির ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ তোমাদের একই তো জিনিস, এইটাই তো, ওখানে থিওরেমগুলো প্রুফ করায়নি, বুঝতে পেরেছো? ওখানে থিওরেমগুলো প্রুফ করায়নি, ওখানে অঙ্কগুলো করিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখতে পারো, ওখান থেকেও ইউনিফর্মলি কন্টিনিউটির ওইগুলোই আমি তোমাদের আবার ওইগুলোই ওখানে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো তোমাদের করাবো, কিন্তু ওগুলো তোমাদের পরীক্ষায় আসবে না। হ্যাঁ, ওগুলো তোমাদের পরীক্ষায় আসবে না। আমি এখন যে অঙ্কগুলো করাবো এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে আমাদের হাতে ওই যে সময়টা বেঁধে দেওয়া হচ্ছে না, এই সময়ের মধ্যে আমাদেরকে করতে হবে। তার জন্য কি হচ্ছে, আমরা চাইলেও তোমাদেরকে বেশি করে করতে পারছি না। ইউনিফর্মলি কন্টিনিউটির উপরেই আমরা 2-3টে ক্লাস নেব, অনেকগুলো জিনিস বলবো, সেটা করা যাবে না, কারণ করতে গেলে সিলেবাস শেষ করা যাবে না। ঠিক আছে, তবুও তোমরা ওই ভিডিওটাও দেখো, ওখানে যেগুলো করিয়েছি সেগুলো আমি এখানেও করাবো। ঠিক আছে, ওখানে এই প্রুফগুলো করায়নি, কারণ ওখানে এমসিকিউ কোশ্চেনের উপরে করাচ্ছি। তো ওদের একটা ফাংশন দিয়ে দিল, দিয়ে বললো ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে কি হবে না। ঠিক আছে, সেখানে ইন্টারভালটা দেওয়া থাকবে। এবার সেই ইন্টারভালটা বাউন্ডেড হতে পারে, আনবাউন্ডেড হতে পারে, ক্লোজড হতে পারে। হ্যাঁ, সবগুলোর উপরে প্রত্যেকটা ইন্টারভালের উপরে এক একটা থিওরেম আছে, সেই থিওরেম এবং থিওরেমের ব্যাখ্যা দিয়ে অঙ্ক। বুঝতে পারলে?
এই নাও শাকিনা তোমার অঙ্ক। শো দ্যাট দ্য ফাংশন fx equals to 1 by x is not uniformly continuous on open interval 0,1। এটা ওপেন ইন্টারভাল 0,1 ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, এটাই তো। এই যে কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু, যে কোনো ফাংশন কন্টিনিউয়াস হলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হতেও পারে নাও হতে পারে। তো এইটা হচ্ছে এক্সাম্পল যে এটা একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস কোন ইন্টারভালে 0,1। এখানে কিন্তু ইন্টারভালটা মেনশন করতে হবে। তুমি যদি বলে যাও দ্য ফাংশন fx ইকুয়ালস টু 1 বাই এক্স ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস, হ্যাঁ নাম্বারটাও কিন্তু সেরকমই আসবে, নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াসের মতনই। হ্যাঁ, এই ইন্টারভালটা যদি তুমি মেনশন না করে দাও সেটা হচ্ছে সব থেকে বড় বোকামি, তোমাকে মেনশন করে দিতে হবে। আমরা যে অঙ্কগুলো করব, দেখো আমি তোমাদেরকে বলি, আমরা যে অঙ্কগুলো করব প্রত্যেকটা অঙ্কই হচ্ছে যে অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয় সেই অঙ্কটাই হচ্ছে তোমার মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস যদি না হয় ফাংশনটা তাহলে সেটাই এক্সাম্পল কনভার্সের, বুঝতে পারলে? যেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না সেটাই কনভার্সের এক্সাম্পল। আচ্ছা, তো অ্যান্সার লেখো। লেখো let epsilon greater than 0 be any arbitrary real number. Let epsilon greater than 0 be any arbitrary real number, and if possible let there exists a delta greater than 0 and if possible let, মানে কি আমরা ধরে নিচ্ছি ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হচ্ছে, and if possible let there exist a delta greater than 0 such that modulus of x1 minus x2 less than delta, for which modulus of f of x1 minus f of x2 less than epsilon, এটা ধরে নিলাম। হয়েছে? এবার we take x1 equals to delta and x2 equals to delta by epsilon plus 1। ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, আগে অঙ্কটা করে নিই তারপরে আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, দেন না হওয়ার জন্য কি দেখাতে হবে? না হওয়ার জন্য কি দেখাতে হবে? একটা এক্সাম্পল। না হওয়ার জন্য একটা এক্সাম্পল। তাহলে x1 মাইনাস x2 ডেল্টা বাই এপসাইলন প্লাস 1 ইকুয়ালস টু, লসাগু কত হবে? এপসাইলন প্লাস 1 এপসাইলন ইন্টু ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা, হয়েছে? ইকুয়ালস টু মডুলাস অফ এপসাইলন ইন্টু ডেল্টা বাই এপসাইলন প্লাস 1। এটা ডেল্টার থেকে ছোট হবে, এখানে এপসাইলন আর এখানে নিচে এপসাইলন প্লাস 1, তাহলে ওপরে ছোট নিচে বড়, তাহলে একের থেকে কম হয়ে গেল। এবার একের থেকে কম যদি ডেল্টার সঙ্গে গুণ করি তাহলে লেস দ্যান ডেল্টা, হয়েছে? তাহলে x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা হলো, অ্যান্ড f of x1 মাইনাস f of x2, f of x1 কত? f of x1 1 বাই x, তো তাহলে এটা কত হবে? 1 বাই ডেল্টা। এই যে x1 কে ডেল্টা ধরেছি তো, আর x2 কে কত ধরেছি? তাহলে এটা 1 বাই হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? ডেল্টা, এটা উল্টো এপসাইলন প্লাস 1 বাই এপসাইলন প্লাস 1 বাই ডেল্টা। তাহলে এটা ইকুয়ালস টু ডেল্টা লসাগু হয়ে গেল 1 মাইনাস এপসাইলন মাইনাস 1। তাহলে এটা ইকুয়ালস টু কি আসছে? মডুলাস অফ এপসাইলন বাই ডেল্টা ইকুয়ালস টু কি আসছে? এপসাইলন বাই ডেল্টা। ঠিক আছে, এপসাইলন বাই ডেল্টা। বলো এটা এপসাইলনের থেকে ছোট হবে না বড় হবে? লেস দ্যান এপসাইলন হবে না গ্রেটার দ্যান এপসাইলন হবে?
বড় হলে ছোট হলে নয়, আমার দেওয়াই আছে ইন্টারভাল, ওপেন ইন্টারভাল 0,1। এটা লেস দ্যান এপসিলন হবে না গ্রেটার দ্যান এপসিলন হবে? হ্যাঁ, লেস দ্যান হবে। আচ্ছা, ভেরি গুড। 3কে আমি 0.1 দিয়ে ভাগ করলাম, কত হবে অ্যান্সার? কত হবে? তার বাড়লো না কমলো? এটার মান এপসিলনের উপরে কখনো নির্ভর করবে না, মানটা নির্ভর করবে ডেল্টার উপরে। এপসিলন যা খুশি তাই হোক না কেন, এপসিলনের উপর যত খুশি তাই থাকুক না কেন, সেটার উপরে কখনো নির্ভর। তুমি নাও না এখানে 0.40টা 0 নাও, দিয়ে তারপরে 3 নাও, তারপরে এখানে 0.5টা 0-র পর 3টে 0-র পরে 1 নাও, বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে উপরের ভ্যালুটার উপরে নির্ভর করছে না নিচের ভ্যালুটার উপরে নির্ভর করছে? নিচের ভ্যালুটার উপরে নির্ভর করছে। তাহলে এটা লেস দ্যান ডেল্টা হবে না গ্রেটার দ্যান, লেস দ্যান এপসিলন হবে না গ্রেটার দ্যান এপসিলন হবে? হ্যাঁ, গ্রেটার দ্যান। এটা হবে গ্রেটার দ্যান এপসিলন, কারণ এখানে সিন্স ডেল্টা লেস দ্যান 1, 0 আর 1-এর মধ্যে আছে তো ডেল্টার ভ্যালু। তুমি এখানেও লিখতে পারো x1 লেস দ্যান 1, এটা যে পয়েন্টটা নেব x1, আবার x2ও তো লেস দ্যান 1, কারণ কি ইন্টারভালটা তো আমাদের কি x1 x2 কোথায় থেকে নিয়েছি? x1, x2 বিলংস টু ওপেন ইন্টারভাল 0,1 এটা নিয়েছি। তাহলে এটা ইমপ্লাই করছে কি x1 লেস দ্যান 1 অ্যান্ড একই রকমভাবে x2-র ভ্যালুও লেস দ্যান 1। x1 x2-র ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, খেয়াল করো এই যে x1 আর x2-র ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, এদের দুজনের ডিফারেন্সটা ডেল্টার থেকে কম, তাহলে এখান থেকে x1 আর আমি বলতে পারি x1 লেস দ্যান ডেল্টা। এদের দুজনের ডিফারেন্সটা যদি ডেল্টার থেকে কম হয়, তাহলে এ আলাদা করে তো ডেল্টার থেকে ছোট হবেই হবে, ঠিক আছে? তো সরি, x1 লেস দ্যান ডেল্টা বলছি, x1 লেস দ্যান 1, আমি ভুল বললাম, সরি। x1 লেস দ্যান 1, কারণ কি এদের এই যে x1 এবং x2 এই দুটো যদি এই ইন্টারভালের মধ্যে থাকে, তাহলে কি এই দুটো পয়েন্ট এদের অবশ্যই একের থেকে ছোট হবে, এদের ডিফারেন্সটা। আচ্ছা, এটা মানে কি ডেল্টা একের থেকে ছোট। কেন ডেল্টা একের থেকে ছোট? ভালো করে বুঝবে, এই দুটো পয়েন্ট এই ইন্টারভালের মধ্যে আছে। তুমি এটা না লেখার দরকারই নেই, তোমার এটা লেখার দরকারই নেই। এইগুলো যদি তুমি বুঝতে অসুবিধা হয়, এই জায়গাটা বোঝো। এই জায়গাটা বোঝো, এটা লেস দ্যান এইটা বুঝতে বেশি সুবিধা হবে। আর x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা, ঠিক আছে? এই পয়েন্ট দুটো এই ইন্টারভালের মধ্যে আছে, আর এদের ডিস্টেন্সটা ডেল্টার থেকে কম। আচ্ছা, এই দুটো পয়েন্ট যদি ওপেন ইন্টারভালের মধ্যে থাকে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স নিশ্চয়ই একের থেকে কম হবে তো? তাহলে এবং এদের দূরত্ব, এদের ডিস্টেন্সটা ডেল্টার থেকেও ছোট, তাহলে অবশ্যই ডেল্টা লেস দ্যান 1 হবে। ডেল্টা কখনো একের থেকে বড় হবে না। তাহলে ডেল্টা যদি লেস দ্যান 1 হয়, তাহলে 1/ডেল্টা কি হবে? গ্রেটার দ্যান 1 হবে। তাহলে 1/ডেল্টা যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, তাহলে এপসাইলন/ডেল্টা, দুই দিকে এপসাইলন গুণ করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? হবে। বোঝা গেল? পাশে কারণটা মেনশন করে দিতে পারো। তুমি এই কোশ্চেনগুলো কোথায় থেকে নিয়ে এসছো? এই রিসেন্ট তো? কত সালের কোশ্চেনগুলো করেছো? 21 আর 22। ঠিক আছে, আমাকে রাত্রিবেলায় মেসেজ করবে, আমি দিয়ে দেবো গ্রুপে সব কোশ্চেন। দেখো, পরীক্ষায় আসলে আমাদেরকে এইভাবে দেখাতে হবে, হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা দেখানোর আরও একটা সুন্দর নিয়ম আছে, সুন্দর একটা ফর্মুলা আছে। যদি ইন্টারভালটা বাউন্ডেড হয়, তাহলে এন্ড পয়েন্টগুলোতে যদি লিমিট এক্সিস্ট করে, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। এক্সিস্ট যদি না করে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। ইফ অ্যান্ড অনলি ইফ আছে, বুঝতে পারলে ওই থিওরেমটা? আমাদের fx ইকুয়ালস টু, আচ্ছা লিখে নিও, আমি একটু কথাটা বলে নিই। fx ইকুয়ালস টু 1/x আছে কোথায়? 0,1-এ।
দেখাতে বলেছে। থিওরেমটা কি বলছে? থিওরেমটা বলছে এই এন্ড পয়েন্টগুলোতে ফাংশানের লিমিট যদি এক্সিস্ট করে তাহলে ফাংশানটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে, যদি এক্সিস্ট না করে তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না। থিওরেমটা কেবলমাত্র সেই ক্ষেত্রেই প্রযোজ্য যদি ইন্টারভালটা বাউন্ডেড হয়। ইন্টারভালটা কেমন হয়? এটা বাউন্ডেড ইন্টারভাল। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইটা চেক করতাম, লিমিট x টেন্স টু 0 প্লাস 1/x আর লিমিট x টেন্স টু 1 মাইনাস 1/x, এই দুটো চেক করলেই হতো। এত কিছু রামশ্যাম যদু মধু এত কিছু করার আমার দরকারই ছিল না। বুঝতে পারলে? দেখো এটা ডাজ নট এক্সিস্ট, তাই না? বা এটা তুমি কি লিখতে পারো? প্লাস ইনফিনিটি, তাই তো? আর এটা কত আসছে? এটা 1 এক্সিস্ট করলো, এন্ড পয়েন্টে এক্সিস্ট করলো না, তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়। জাস্ট এই কথাটা থেকে আমি বলে দিতে পারতাম, কিন্তু তুমি এই কথাটা বললে পরীক্ষায় নাম্বার পাবে না। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য চলবে। আমাকে এইটা করতে হবে, পরীক্ষায় নাম্বার পেতে গেলে আমাকে এইটা করে দেখাতে হবে। বোঝা গেল? তার জন্য আমরা এইটা করছি। তবে এই থিওরেমটা কেবলমাত্র বাউন্ডেডের জন্য, তুমি এইটার জন্য করে দিও না। হ্যাঁ, যদি ওপেন ইন্টারভাল তোমাকে এরকম দিয়ে দিল, 0,∞ দিয়ে দিল, আনবাউন্ডেড ইন্টারভাল দিয়ে দিল, দিয়ে তুমি এটা করে বলে দিলে হয় না, হবে না। এটা কেবলমাত্র বাউন্ডেড ইন্টারভালের ক্ষেত্রে। ঠিক আছে, এবার এগুলো যদি তোমরা শিখতে চাও আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, একটা ছোট্ট ক্লাস নিয়ে আমি করিয়ে দেবো। একটা ক্লাস, ছোট্ট ক্লাস না, একটা ক্লাস লাগবে, ভালোই ক্লাস লাগবে। অনেকগুলো অঙ্ক আছে যেগুলো বলতে হবে জিনিসগুলো, যেটা ওই ভিডিওটায় আছে, এই জিনিসগুলোই, কারণ ওদের তো এমসিকিউ। আচ্ছা, তারপরের অঙ্ক, সো দ্যাট দ্য ফাংশন f(x) ইকুয়ালস টু sin x, এখানে নটের জায়গায় ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, is uniformly continuous on 0 infinity closed 0 infinity, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে sin x। এটাও এসছে পরীক্ষায়। এইবার দেখো এক্সাম্পলগুলো আস্তে আস্তে তোমাদের আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে বলছে। আচ্ছা, sin x কেমন ফাংশন? sin x কন্টিনিউয়াস ফাংশন তো, sin x কন্টিনিউয়াস ফাংশন। তুমি যে ইন্টারভালই নাও না কেন, ভালো করে দেখো, ইন্টারভাল ওপেন নাও বা ক্লোজড নাও, যাই না না কেন, sin x কন্টিনিউয়াস, তাই না? তাহলে ইন্টারভাল ওপেন বা ক্লোজডের উপরে ম্যাটার করে না sin x এর কন্টিনিউটির। তাহলে sin x যদি কন্টিনিউয়াস হয় তাহলে sin x ওপেন ইন্টারভালেও কন্টিনিউয়াস, ক্লোজড ইন্টারভালেও কন্টিনিউয়াস, তাহলে sin x অটোমেটিকলি ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে গেল। থিওরেম পড়লাম আজকে, বিখ্যাত থিওরেম, বড় থিওরেমটা যেটা তুমি এখানে, এটাও তো ক্লোজড ইন্টারভাল, এটা ক্লোজড না ওপেন? এটা ক্লোজড না ওপেন? বলে স্যার ওপেন। সেমি ওপেন এটাকে ক্লোজড ইন্টারভাল বলে, কারণ ইনফিনিটির পরে তো আর কিছু নেই রে বাবা, তার জন্য ইনফিনিটির আগে ওপেন ইন্টারভাল দেয়, কিন্তু এটাকে ক্লোজড ইন্টারভালও বলে। ঠিক আছে, অনেক কথার দেখবে এটাকে ক্লোজড ইন্টারভাল বলেছেন। তুমি যদি ইনফিনিটির পরে ক্লোজড চাপিয়ে দাও, ইনফিনিটির পরে তো ক্লোজ চাপানো যাবে না, তুমি কখনো এখানে ক্লোজ ইন্টারভাল দিতে পারো না। এখানে ক্লোজ ইন্টারভাল দেওয়া মানে কি, তুমি ইনফিনিটিতে পৌঁছে গেছো, সম্ভব নাকি? তাহলে সেটার ইনফিনিটি কি করে থাকলো, তাই না? অমিত রাহুলকে মজা করে বলছে এই আমি ইনফিনিটিতে পৌঁছে গেছি, রাহুল সেটা বিশ্বাস করবে? যদি ম্যাথের স্টুডেন্ট হয় তাহলে বিশ্বাস করবে না, অন্য কোনো সাবজেক্টের হলে বিশ্বাস করবে, যদি তার ইনফিনিটি সম্পর্কে ধারণা না থাকে, তাই তো? পড়ো, এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাও। তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে গেলে ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশনটাকে স্যাটিসফাই করাবো আমরা। লেখো, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি এনি আরবিট্রারি রিয়েল নাম্বার। হয়েছে? এবার লেখো লেট x, y belongs to হয়েছে? এবার আমাদেরকে কি দেখাতে হবে? ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাতে হবে। কখন?
মডুলাস অফ নাও মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ ওয়াই, এটা করেছো তোমরা, সাইনে করেছো, সাইন কন্টিনিউটিতে করেছো, মনে আছে? সাইন এক্স ইজ কন্টিনিউয়াস অন আর, এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে, মনে পড়ছে তো? এই তো, এবার ভাঙো, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি হবে? হ্যাঁ, টু কস না সাইন? প্রথমে সাইন হবে না, টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ইন্টু কস এক্স প্লাস ওয়াই বাই টু, এটা তো আগে কস হবে। আচ্ছা, যে কোনো একটাকে আগে বসিয়ে দাও না, কোনো অসুবিধা নেই। এখানে কস দিয়ে দাও, এখানে কস দিয়ে দাও। হ্যাঁ, মাইনাস তো ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে, আমি ভুল করেছি। হ্যাঁ ঠিকই আছে, থিওরেমটাতে কসটাকে আগে মনে রাখার জন্য আমরা আগে কস লিখি, যেহেতু এখানে মাইনাস থাকে, তার জন্য আমরা কস দিয়ে লিখি, প্রথমে কস বসাই, এটা মনে রাখার জন্য তোমাদেরকে বলা হতো, মাইনাস থাকলে কস আগে বসবে, ঠিক আছে? যাই হোক, আচ্ছা হ্যাঁ বলো, দুইটাকে বাইরে বের করে নাও, মডটাকে ভেঙে দাও, কস এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু মড সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, ঠিক আছে? লেস দ্যান ইকুয়ালস টু টু ইন্টু সাইন মড এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা লিখতে পারি। কসের ভ্যালু কত? কারণ কস থিটার ভ্যালু কত? মাইনাস ওয়ান আর ওয়ানের মধ্যে, এখানে লিখে রাখতে পারো সিন্স মডুলাস, বা এটাকেও এরকমও লিখতে পারো, কস মডুলাস অফ, একই ব্যাপার, মডুলাস অফ কস ডট এক্স প্লাস ওয়াই বাই টু লেস দ্যান ইকুয়ালস টু ওয়ান, এটা আমরা জানি, হয়েছে? আচ্ছা, তারপরে এটাকে কি লিখবো? লেস দ্যান ইকুয়ালস টু টু ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই বাই টু, কেন? সিন্স সাইন অফ মডুলাস এক্স লেস দ্যান মড এক্স, এখানে লেস দ্যান দিয়ে দাও, লেস দ্যান ট্যান অফ মড এক্স ইন কোথায়? জিরো লেস দ্যান এক্স লেস দ্যান পাই বাই টু, ইনফিনিটি না, পাই বাই টু। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এটা কত আসছে? টু টু কেটে গেল, মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে দেয়ারফর আমি এটা লিখতে পারি, মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ ওয়াই লেস দ্যান এপসাইলন ইফ মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান এপসাইলন, ঠিক আছে? আমরা এটা পেলাম, এফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দ্যান মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই পেলাম। হ্যাঁ, এইবার এইটা যদি এপসাইলনের থেকে ছোট হয়ে যায়, তাহলে এফ অফ এক্স এটাও এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে। তাহলে এইবার আমরা যদি এই এপসাইলনটাকে কি করব? এপসাইলনটাকে ডেল্টা যদি ধরে নিই, তাহলে তো হয়ে গেল, ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে হলো। উই চুজ এপসাইলন ইকুয়ালস টু ডেল্টা, ব্যাস ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে গেল। দিয়ে হেন্স মডুলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দ্যান এপসাইলন whenever মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ডেল্টা, ব্র্যাকেটে লিখবে ডেল্টা ইকুয়ালস টু এপসাইলন। এটা ইমপ্লাই করছে কি? এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন, আচ্ছা তোমরা একটা প্রশ্ন আগেরটাই তোমরাও করোনি, আমারও বলা হয়নি, আমি বললাম পরে বলবো, এক্স ওয়ান ইকুয়ালস টু ডেল্টা আর এক্স টু ইকুয়ালস টু ডেল্টা বাই এপসাইলন প্লাস ওয়ান। এইটা কেন হলো? এই প্রশ্নটা তোমরাও করোনি, আমি বললাম একটু পরে বলছি। হ্যাঁ, এটা কেন হলো? অঙ্কটা করতে হবে, তাই এটা হচ্ছে ফার্স্ট কথা হয়েছে। সেকেন্ড কথা হচ্ছে এইটাই ধরতে হবে, কিভাবে বুঝবো? প্র্যাকটিস। অ্যান্সার কি বলি? প্র্যাকটিস প্লেজ এ রোল, ঠিক আছে? এর কোনো ক্রাইটেরিয়া নেই যে এটা হলে এটা এরকম ধরতে হবে, এই মানে কোনো সূত্র নেই, ঠিক আছে? কোনো সূত্র নেই। এক্স ওয়ান এবং এক্স টুর ভ্যালু এমন ধরলাম যেন এক্স ওয়ান এবং এক্স টুর ডিফারেন্সটা লেস দ্যান ডেল্টা হলো, কিন্তু এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টুর ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন হলো না। আমাদেরকে একটা এক্সাম্পল দেখাতে হবে, সেই একটা এক্সাম্পল হচ্ছে এইটা,
ঠিক আছে, এবার সেই একটা এক্সাম্পল তুমি বলবে স্যার আমি এইটা না ধরে যদি অন্য কোনো এক্সাম্পল দিয়ে দেখাই, দেখাতেই পারো, কোনো অসুবিধা নেই। একটা এক্সাম্পল তুমি যেটা খুশি সেটা দিতে পারো, কিন্তু হ্যাঁ মানে আমাকে এর মধ্যে রাখতে হবে, সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। যা খুশি নিয়ে নিলাম, নিয়ে দেখাতে গেলাম হলো না, তা হবে না। আমি দেখো যেটাই নিয়েছি, এই যে দুটো নিয়েছি, এদের দুজনের ডিফারেন্সটা কিন্তু ডেল্টার থেকে ছোট হয়েছে, আর fx1 মাইনাস fx2 ডিফারেন্সটা এপসাইলনের থেকে বড় হয়েছে, আমি দেখিয়ে দিয়েছি। তোমাকেও কিন্তু সেটাই করতে হবে, তুমি নিতে পারো কিন্তু তোমাকে দেখাতে হবে তাহলে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, cos xটা তোমরা নিজেরা করবে, বুঝতে পারলে? cos xটা তোমরা নিজেরা করবে। হয়েছে? নেক্সট বিখ্যাত অঙ্ক, এবার জিরোটাকে ওপেন করে দিতে হবে। কেন জিরোটাকে ওপেন করে দিতে হবে? এখানে জিরোটা ওপেন করে দিলাম কারণ, ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস ভুল হলো, এখানে নট হবে না, এখানে ইজ নট। কসটা তোমরা নিজেরা করতে পারবে তো, সাইনটা করে দিলাম, কস তোমরা নিজেরা করবে। লেখো, let epsilon equals to half and delta be any positive real number. Such that
এখানে একটা কথা লিখতে হবে, আমি আগে এটা লিখে নিই। হ্যাঁ, লেট x1 ইকুয়ালস টু লিখবে 1/2n পাই, আর x2 ইকুয়ালস টু লিখবে 1/2n পাই প্লাস π/2। এটা ধরে নেব। হ্যাঁ, x1 আর x2 বুঝতে পারলে? তাহলে দেন মডুলাস অফ x1 মাইনাস মডুলাস অফ x2 সমান কি হয়ে যাবে? কি হয়ে যাবে? 2n পাই। এটা উল্টে যাবে তো, এই না সরি, x1 দেন x1 মাইনাস x2 1/2n পাই মাইনাস 1/2n পাই প্লাস π/2 ইকুয়ালস টু, লসাগু যদি হয়ে যায় তাহলে কি হবে? 2n পাই প্লাস π/2। এখানে কি আসবে? 2n পাই প্লাস π/2 মাইনাস 2n পাই। তাহলে 2n পাই কেটে গেল, উপরে আসছে π/2 বাই 2n পাই প্লাস π/2। হ্যাঁ কাটবে, অবশ্যই কাটবে, না কাটার কিছু নেই। এটা 1/4n 2n পাই প্লাস π/2। এটা পেলাম তো, এটা আসলো, এই জিনিসটা আমি আনতে চাইছিলাম। বা তুমি π/2 বাইরে বের করে নিতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, π/2 বের করে নিতে পারো। এই সাচ দ্যাট বলে এইভাবে লিখবে 1/4n ইন্টু 2n পাই প্লাস π/2 লেস দ্যান ডেল্টা, এইটা ঠিক আছে? বুঝতে পারলে কেন এটা ধরলাম? এটার ভ্যালু এটা আসলো, আমাদেরকে মডুলাস অফ x1 মাইনাস x2 লেস দ্যান ডেল্টা দেখাতে হবে, এটা লেস দ্যান ডেল্টা। এবার তুমি হয়তো বলবে স্যার আমি ওইটা আগে থেকে কী করে লিখবো, দরকার নেই, ওটা রেখে দেবে x1 আর x2, কিন্তু এই যে x1 আর x2 ভ্যালু এটা ধরতে হবে, ঠিক আছে? এবার এটা কিভাবে ধরতে হবে? প্র্যাকটিস, ঠিক আছে? এটা কিভাবে ধরতে হবে? প্র্যাকটিস। হলো? এইবার দেখো ডেল্টার পেলাম, এবার অ্যান্ড আমি যদি দেখাতে পারি অ্যান্ড মডুলাস অফ f অফ x1 মাইনাস f অফ x2। আচ্ছা, এই যে আনবাউন্ডেড ইন্টারভাল যদি থাকে, আনবাউন্ডেড ইন্টারভালের ক্ষেত্রে কিন্তু এইভাবেই দেখাতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এটা ইকুয়ালস টু মডুলাস অফ, এটা কি হয়ে যাবে? fx মানে কত? সাইন 1, দেখো 1/, তার মানে এটা কি হয়ে যাবে? 2n পাই মাইনাস সাইন 2n পাই প্লাস π/2 হয়েছে, ইকুয়ালস টু সাইন n পাই 0 আর সাইন 2n পাই প্লাস π/2 মানে কত? সাইন π/2 ইকুয়ালস টু কত আসছে? -1 ইকুয়ালস টু কত আসছে? নট লেস দ্যান হাফ। হাফের থেকে ছোট হচ্ছে, এপসিলনের ভ্যালু কত নিয়েছিলাম? হাফ। তাহলে এটা ইমপ্লাই করছে কি? এফ ইজ নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন, বুঝতে পারলে? এই সাইন আর কসের এই অঙ্ক দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। এবার এখানে কস করে দাও,
এখানে কস করে দাও, সাইনটাকে কস। বলো তো কি পার্থক্য আসবে? মানে কি, না কি করতে হবে আমাকে, ধরতে হবে কি x1 x2 কি ধরতে হবে? এখানে তুমি দেখো না, এখানে যদি কস বসাও আর এখানে যদি কস বসাও, হ্যাঁ এখানে 1 হবে, এখানে 0 হবে। তুমি এটা দিয়ে কি করা যাবে? 1ই আসবে। এটা দিয়েও হয়ে যাচ্ছে, তাই না? এটাই করে দিতে পারো তাহলে। তাহলে এটা কি হয়ে যাবে? এখানে কস করে দাও, না হওয়ার জন্য একটা পয়েন্ট দেখালেই তো হয়ে যাবে। আচ্ছা এই দাঁড়াও, cos 2n পাই প্লাস পাই বাই 2, হ্যাঁ cos পাই বাই 2 ঠিকই আছে। তাহলে এটা কি হয়ে যাবে? 1। তাহলে এটা কি হয়ে যাবে? এটা 1, এইটাই, আর কিচ্ছু না। তুমি এই পয়েন্টটাই ধরতে পারো, কসের ক্ষেত্রে এটাই ধরতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা আবার কসের ক্ষেত্রে তুমি এটাও ধরতে পারতে, হ্যাঁ n পাই x1 সমান n পাই আর x2 সমান n পাই প্লাস পাই বাই 2, এটাও ধরতে পারতে, বুঝতে পেরেছো? এটা ধরলেও হতো কসের ক্ষেত্রে, n পাই আর n পাই প্লাস পাই বাই 2, কারণ এখানে যদি তুমি n পাই বসাতে তাহলে কি আসতো? -1 পাওয়ার n আসতো, আর n পাই প্লাস পাই বাই 2 এখানে 0 চলে আসতো, যে কোনো পাই বাই n এর ভ্যালু যাই হোক না কেন। তাহলে এটা হলো কসের। এই অঙ্কগুলো ইউনিফর্মলি কন্টিনিউটির দেখবে তোমরা বিভিন্ন সালের কোশ্চেনে এই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে অনেকবার, ঠিক আছে। এইবার নেক্সট যে তোমাদের যেটা আমি করাবো বলছি, যদি তোমরা বলো করাবো, যদি তোমরা বলো যে না স্যার দরকার নেই করাবো না, মানে ইন্টারভাল যদি বাউন্ডেড হয় তাহলে ওই যে এমসিকিউর জন্য ওই জিনিসগুলো আমি বলে দেবো। বাউন্ডেড হলে, আনবাউন্ডেড হলে এটাই নিয়ম, এইভাবেই করতে হবে। হ্যাঁ ইন্টারভালকে ব্রেক করে দেওয়া, এটা একটা পার্ট আছে, তো সেটা আমি তোমাদের নেক্সট দিন করিয়ে দেবো, বেশি দিন সময় লাগবে না, বেশিক্ষণ সময় লাগবে না, বলে দেওয়াই ভালো, ঠিক আছে। মোটামুটি ইউনিফর্মলি কন্টিনিউটি থেকে এই জিনিসগুলোই পরীক্ষায় আসে, হ্যাঁ এইগুলোই পরীক্ষায় বেশি আসে, এই অঙ্কগুলো আর ওই থিওরেম দুটো। আর তেমন ইউনিফর্মলি কন্টিনিউটি থিওরেম তো আছে তো অনেক কিছুই। একটা টপিক যদি আমরা পড়ি তার পড়ে শেষ করা যাবে না, কিন্তু আমাদেরকে তো পড়াশোনাটাকে কি এক্সাম কেন্দ্রিক পড়তে হচ্ছে, আমরা তো শেখার জন্য পড়ছি না। পড়ছি কি আমরা শেখার জন্য? পড়ছি না, আমরা এক্সামে নাম্বার পাওয়ার জন্য পড়ছি। তাহলে এক্সামে নাম্বার পাওয়ার জন্য যেহেতু পড়ছি, তাহলে এক্সামে নাম্বার পাওয়ার জন্যই আমাদের পড়তে হবে। আছে অনেক কিছুই, নেক্সট দিন ইউনিফর্ম কন্টিনিউটির ক্লাসে আমি দেখবো আরও অনেক কিছু করানো যায় কিনা, যেগুলো আছে আগে ওই থিওরেমগুলো করিয়ে দেবো, অ্যাপ্লিকেশানগুলো করিয়ে দেবো। ওখানে অনেক কটা অঙ্ক আছে যেগুলো তোমাদের এক্সাম্পল দিলে বুঝে যাবে। তারপরে আরও যদি কোনো থিওরেম পাই বা কোনো ভালো কিছু পাই, সালের কোশ্চেনে যদিও কিছু পাই, সেগুলো করিয়ে দেবো। মনে হয় না পাবে এছাড়া অন্য কিছু, ঠিক আছে।